আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের ৮ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের রায়, তুমি একটি স্ক্রুড্রাইভার দিয়ে একটি স্ক্রুকে ঢোকাচ্ছ, স্ক্রুড্রাইভারটিকে তুমি কি যন্ত্র হিসাবে ব্যবহার করছো? নততল। 2, বাথটাবের মেঝেতে কি প্রকারের সরলযন্ত্রের ব্যবহার দেখা যায়? নততল। 3, নিচের কোনটি কেবলমাত্র মৌলসমূহের তালিকা? হাইড্রোজেন, অক্সিজেন, পিতল। 4 দিয়েছে চিনি এবং বালির মিশ্রণ থেকে চিনিকে পিতল করার সঠিক ক্রম হচ্ছে দ্রবীভবন, পরিস্রাবন, কেলাসন। 5, দৈর্ঘ্য পরিমাপের প্রাচীনতম একক হলো হাত বা কিউবিট। 6, প্রদত্ত কোনটি সময়ের ব্যবধানকে প্রকাশ করে? 1 সেকেন্ড। 7, বলের প্রভাবে প্রদত্ত কোন পরিবর্তনটি বস্তুর ক্ষেত্রে লক্ষ্য করা যায় না? ভর। 8, বিদ্যালয়ের মাঠে তুমি একটি ফুটবলকে লাথি মারায় বলটা কিছু দূর গড়িয়ে যাওয়ার পর থেমে গেল, বলটিকে থামালো কোন বল? ঘর্ষণ বল। 2 আছে সত্য বা মিথ্যা লেখো। আই বলেছে 4 প্রকারের সরলযন্ত্র আছে, মিথ্যা। 2, যন্ত্রের ঘর্ষণজনিত ক্ষয়ক্ষতি এড়াতে পিচ্ছিল্যকারী তেল বা গ্রিজ লাগানো উচিত, সত্য। 3 দিয়েছে মৌল, যৌগ আর মিশ্র পদার্থগুলি সর্বদাই বিশুদ্ধ পদার্থ, মিথ্যা। 4 দিয়েছে CCl4 এর রাসায়নিক নাম কার্বন পেন্টাক্লোরাইড। পেন্টা মানে 5, এখানে ক্লোরিন আছে 4টে, মানে টেট্রাক্লোরাইড হবে, তাই এটা মিথ্যা। 5 দিয়েছে অতি সূক্ষ্ম অক্সানোমিটারে বৃদ্ধি স্কেলটা ন্যানোমিটারে অংশাঙ্কিত করা থাকে, মিথ্যা। 6, মিটার, অ্যাম্পিয়ার এবং সেকেন্ড হলো প্রাথমিক একক, সত্য। 7, জলাধারের জলে সঞ্চিত শক্তি হলো গতিশক্তি, মিথ্যা। স্থিতিশক্তি। 8, সৌরশক্তি হলো নবীকরণযোগ্য শক্তির উৎস, সত্য। 3 আছে শূন্যস্থান পূরণ করো। আইতে বলেছে হিরে, এখানে হবে শূন্যস্থানে হিরে হবে উজ্জ্বল ও অত্যন্ত শক্ত অধাতু হওয়া সত্ত্বেও তাপের সুপরিবাহী। 2 দিয়েছে রম্বিক সালফারের পারমাণবিকতা 8 হলে অণুর সংকেত হবে S8। 3 দিয়েছে স্কুলে বেরোনোর আগে মা তোমায় যে ভাত দেন তাতে তোমার পেট ভরে যায়, মা তোমার ভাতের পরিমাণ ঠিক করেন অনুমানের ভিত্তিতে। 4, ডিজিটাল স্টপ ওয়াচে 0.01 সেকেন্ড পর্যন্ত সময় মাপতে পারে। 5 রেলগাড়ির কামরায় 5 আছে রেলগাড়ির কামরায় জানলার শাটার নামানোর সময় টানা বল প্রয়োগ করতে হয়। 6, গাছের সবুজ পাতায় খাদ্য তৈরির সময় সৌরশক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে। 7, সূক্ষ্মকোণের মান যত বাড়ে নততলে যান্ত্রিক সুবিধা তত বাড়ে। 8, পাউরুটির কাটার ছুরি তৃতীয় শ্রেণীর লিভার হিসাবে কাজ করে। 4 রাইতে আছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। এই সূত্রটা লিখবে, প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির প্রায় 10% পুষ্টি স্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রফিক লেভেল জীবেরা গ্রহণ করতে পারে। আর একটি সর্বভোগ প্রাণী মানুষ। 2 দিয়েছে একটি ফুটবলের উপরিতলের ক্ষেত্রফল মেপে দেখা গেল 1256 বর্গ সেন্টিমিটার, বলটির ব্যাসার্ধ আর কত? তো ফুটবলের উপরিতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই ইন্টু ব্যাসের হোল স্কোয়ার, মানে ব্যাস ইন্টু ব্যাস। পাই মানে হচ্ছে 3.14, তাহলে ব্যাসের স্কোয়ার মানে হচ্ছে 1256 বাই পাই, মানে শর্তানুসারে পাই ইন্টু ব্যাসের স্কোয়ার মানে 1256। তো ব্যাসের স্কোয়ার মানে 1256 বাই পাই, তো যেহেতু পাই মানে 3.14, তো এইভাবে লিখলে, তো এখান থেকে 3.14কে দশমিক থেকে সামান্য ভগ্নাংশে নিয়ে গেলাম, কাটাকুটি করে হচ্ছে 400। তাহলে ব্যাসের স্কোয়ার হচ্ছে 400, অতএব ব্যাস সমান √400, মানে 20 গুণ 20, তাহলে ব্যাস হচ্ছে 20 সেন্টিমিটার। অতএব ব্যাসার্ধ মানে স্মল আর সমান হবে ব্যাস ভাজিতক 2, মানে 20 ভাজিতক 2, 10 সেন্টিমিটার। 3 দিয়েছে কোন সরল যন্ত্রের ক্ষেত্রে বল প্রয়োগের অভিমুখ আর বাধা বা ভারের অভিমুখ পরস্পর বিপরীত? কপি কলের ক্ষেত্রে। এই সরল যন্ত্রের একটি ব্যবহার লেখো। কুয়ো থেকে জল তোলার কাজে ব্যবহার করা হয়। 4 দিয়েছে হাইড্রোজেন সালফাইড আর সালফার ডাই অক্সাইড যৌগের অণুতে কোন মৌলের কয়টি করে পরমাণু আছে তা লেখো। হাইড্রোজেন সালফাইডের সংকেত হচ্ছে H2S, এতে 2টি হাইড্রোজেন পরমাণু আর একটি সালফার পরমাণু আছে। আর সালফার ডাই অক্সাইড হচ্ছে SO2, এতে একটি সালফার পরমাণু এবং 2টি অক্সিজেন পরমাণু আছে। 5 দিয়েছে ক্রোমিয়াম আর ক্লোরিনের চিহ্ন লিখতে বলেছে। ক্রোমিয়াম হচ্ছে Cr, ক্লোরিন Cl। 6 দিয়েছে স্পর্শ ছাড়া ক্রিয়া করছে এমন একটি বলের উদাহরণ দাও। ওজন। এসআইতে বলের একক হলো নিউটন। 7 আছে একটি সরল আর একটি জটিল যন্ত্রের উদাহরণ। সরল যন্ত্র শাবল, জটিল যন্ত্র সেলাই মেশিন। 8 দিয়েছে জলের ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াস, উষ্ণতায় 1000 কেজি পার মিটার কিউব। ওই উষ্ণতায় 100 কেজি জলের আয়তন কত হবে?
তাহলে বস্তুর ঘনত্বের সূত্র হচ্ছে ভর বাই আয়তন। বস্তুর আয়তন সমান তাহলে ভর বাই ঘনত্ব হবে। এবার প্রদত্ত হচ্ছে জলের ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব আর ভর 100 কেজি, তাহলে আয়তন হচ্ছে 100 বাই 1000 মানে 1-এর 10 লিটার মানে 0.1 লিটার। এবার এটা গেল ফিজিক্যাল সায়েন্স। এবার লাইফ সায়েন্সে আসি। 1-এর আইতে দিয়েছে ভারতীয় পাখিদের আচরণ নিয়ে লিখেছেন সালিম আলী। 2-এ বলেছে কোনটি বিষধর সাপ নয়, জলঢোরা। 3-এ দিয়েছে মাটিতে লম্বা করে খাঁজ কেটে বাসা বানায় তেলাপিয়া মাছ। 4 কোনটি বর্জ্য পদার্থের বৈশিষ্ট্য নয়, দূষণ ঘটায় না। 5-এ দিয়েছে প্রদত্ত কোনটি আর্থ্রোপোডা পর্বভুক্ত। আচ্ছা, এখানে বৈশিষ্ট্য নয় দূষণ ঘটায় না করবে না, লিখবে দুর্গন্ধযুক্ত হয়, মানে দুর্গন্ধযুক্ত হতেও পারে নাও হতে পারে, এটা বৈশিষ্ট্য নয়। 5-এ দিয়েছে প্রদত্ত কোনটি আর্থ্রোপোডা পর্বভুক্ত, মাকড়সা। 6-এ দিয়েছে ব্যাকটেরিয়া যে রাজ্যের অন্তর্গত সেটি হচ্ছে মোনেরা। 7-এ আছে কোন উদ্ভিদ গোষ্ঠী সালোক সংশ্লেষে অক্ষম, ছত্রাক। 8 চাষের জমি থেকে উৎপন্ন বর্জ্য, ডিডিটি। 9 কোন বর্জ্য পদার্থটি পরিবেশের পক্ষে অধিক ক্ষতিকর, থার্মোকলের টুকরো। 10 সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী হলো তিমি। 11 একটি বৃক্ষের বৈশিষ্ট্য কাণ্ড, কাষ্ঠল। 2-এর আইতে আছে পরিযায়ী পাখি কাদের বলে। এইখান থেকে লিখবে যারা শীত পড়লে শীতের দেশ থেকে গরমের দেশে চলে আসে, শীত কাটলে আবার সেখানে ফিরে যায়, তাদের পরিযায়ী পাখি বলে। 2-এ আছে বাংলার কীটপতঙ্গ বইটির লেখককে গোপালচন্দ্র ভট্টাচার্য। 3 বাড়িতে উৎপন্ন একটি জৈব ভঙ্গুর আর জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের নাম। জৈব ভঙ্গুর হচ্ছে আনাজের খোসা, ফলের খোসা। জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ হচ্ছে কাঁচের টুকরো, ভাঙা বোতল শিশির টুকরো, প্লাস্টিকের টুকরো, এগুলো। 4-এ দিয়েছে শূন্যস্থান পূরণ করা একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে প্রজাতি বলে। 5-এর সমানুপাত্রী পূরণ করা আম গাছ গুপ্তবীজী হলে পাইন গাছ হবে ব্যক্তবীজী। 6-এ আছে বিসদৃশ শব্দটি লেখো, রুই মাছ, পুঁটি মাছ, তেলাপিয়া মাছ, তারা মাছ। তারা মাছ হবে বিসদৃশ। 7-এ বলেছে ঠিক অথবা ভুল নির্দেশ করো, প্রোটোজোয়া হলো বহুকোষী, ভুল। 8-এ বিবৃতিটি সঠিক করে পুনরায় লেখো, বলেছে জীবজন্তুদের আচরণ সংক্রান্ত গবেষণাকে ট্যাক্সোনমি বলে, লিখবে জীবজন্তুদের আচরণ সংক্রান্ত গবেষণাকে আচরণবিদ্যা বলে। 3-এর আইতে আছে জৈব ভঙ্গুর আর জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের পার্থক্য লেখো, লিখবে পার্থক্য। 1 হচ্ছে প্রকৃতি হলো জৈব ভঙ্গুরের ক্ষেত্রে লিখবে এই প্রকার বর্জ্য পদার্থগুলি কিছুদিনের মধ্যেই মাটিতে মিশে যায়, এগুলি প্রধানত জীবজাত বর্জ্য পদার্থ। আর অভঙ্গুর হচ্ছে এই প্রকার বর্জ্য পদার্থ দীর্ঘদিন মাটিতে অপরিবর্তিত রূপে পড়ে থাকে, এগুলি প্রধানত অজীবজাত বর্জ্য পদার্থ। বিয়োজকের সঙ্গে সম্পর্ক, জৈব ভঙ্গুর এদের ওপর মাটিতে থাকা বিভিন্ন বিয়োজক যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক ক্রিয়া করে এদের পচন ঘটায়। আর জৈব অভঙ্গুর হচ্ছে এদের কোনো বিয়োজক ক্রিয়া করতে পারে না। বিয়োজন ক্ষমতা, জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থগুলি জটিল অবস্থা থেকে বিয়োজনের মাধ্যমে সরল অবস্থায় পৌঁছায় আর জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থগুলি অপরিবর্তিত থাকে। জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ হচ্ছে ফল, সবজির খোসা, পচা শাক পাতা, খড়, ঘাস। আর অভঙ্গুর হচ্ছে প্লাস্টিক, টিভি, কম্পিউটারে ভাঙা ক্যাবিনেট, নষ্ট হওয়া টায়ার, কাঁচের শিশি প্রভৃতি। 2-এ দিয়েছে তিমির, ফ্লিপার আর ব্লাবারের একটি করে কাজ লেখো, লিখবে যে তিমির চামড়ার নিচে চর্বির একটা পুরু স্তর থাকে যার নাম হচ্ছে ব্লাবার। এই চর্বি স্তর দুইভাবে তিমিকে সাহায্য করে, একটা হচ্ছে প্রয়োজনে চলাফেরার শক্তি যোগান দেয় আর দেহের তাপ বজায় রাখে। আর তিমির সাঁতার কাটার অঙ্গের নাম হচ্ছে ফ্লিপার। তাহলে তিমির চামড়ার নিচে চর্বির পুরো একটা স্তর থাকে যার নাম হচ্ছে ব্লাবার, এটা দুভাবে কাজ করে। 1 হচ্ছে প্রয়োজনে চলাফেরার শক্তি যোগান দেয় আর দেহের তাপ বজায় রাখে, আর 2 হচ্ছে তিমির সাঁতার কাটার অঙ্গ হলো ফ্লিপার। ফ্লিপার হচ্ছে তিমির সাঁতার কাটার অঙ্গ। 3-এ দিয়েছে টেরিডোফাইটাদের 2টি বৈশিষ্ট্য লেখো, টেরিডোফাইটার বৈশিষ্ট্য দুটো লিখতে বলেছে, 1 আর 2 দিয়ে দেবে যে ফার্ন জাতীয় উদ্ভিদগুলি স্যাঁতস্যাঁতে ছায়াময় জায়গায় জন্মায়, আর 2 হচ্ছে এদের দেহ প্রকৃত মূল কাণ্ড পাতায় বিভেদিত ও সংবহন কলা থাকে। 4-এ দিয়েছে হাতি সমাজের নিয়ম খুব করা, এরকম বলার কারণ কি। এই উত্তরটা লিখলেই হবে, লিখবে হাতি সমাজের নিয়ম খুব করা, যদি কখনো কোনো কারণে হাতির বাচ্চা দলছুট হয়ে যায় হাতির দল তাকে খুঁজে বার করার চেষ্টা করে, কিন্তু যদি দলছুট হওয়া বাচ্চা হাতিটি
কোনো মানুষের আশ্রয় থাকে তাহলে ওই বাচ্চাকে তারা আর দলে ফিরিয়ে নেয় না। 5-এ আছে নোটোকর্ড কি? লিখবে যে মেরুদণ্ডী বা ভার্টিব্রেট প্রাণীদের ভ্রূণ অবস্থায় দেহের মাঝ বরাবর একটা দণ্ড থাকে, তাকে নোটোকর্ড বলে। তাহলে মেরুদণ্ডী বা ভার্টিব্রেট প্রাণীদের ভ্রূণ অবস্থায় দেহের মাঝ বরাবর একটা দণ্ড থাকে, তাকে নোটোকর্ড বলে। 4-এর দাগে আসি, বলেছে বর্জ্য ব্যবস্থাপনার ফোরার পদ্ধতিটি বর্ণনা করো। লিখবে বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য 4টি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একে ফোরার পদ্ধতি বলে। ফোরার বলতে বোঝায় রিডিউস, রিইউজ, রিসাইকেল আর রিফিউজ। এক হচ্ছে কমিয়ে আনা, রিডিউস, যে সমস্ত বর্জ্য পদার্থ পরিবেশে জঞ্জাল বাড়ায় সেগুলির ব্যবহার কমিয়ে আনা, যেমন প্লাস্টিক ব্যাগ, থার্মোকল, প্লাস্টিক বোতল প্রভৃতি। 2 হচ্ছে আবার কাজে লাগানো, রিইউজ, পরিত্যক্ত বর্জ্য পদার্থকে কাজে লাগানো হয়, যেমন ধাতব বাসনপত্র, রিচার্জেবল ব্যাটারি, ফল, তরিতরকারির খোসা ইত্যাদি। ফল ও সবজির খোসা, ডিমের খোল, পচা শাকসবজি প্রভৃতি ব্যবহার করে কম্পোস্ট সার বানানো হয়। 3 হচ্ছে পুনর্ব্যবহার করা, রিসাইকেল, ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে আবার নতুন জিনিস তৈরি করা, যেমন প্লাস্টিক খেলনা, লোহার তৈরি বর্জ্য, কাঁচ, কাগজ, অ্যালুমিনিয়াম, স্টিল, চটের বস্তা প্রভৃতি। 4 হলো প্রত্যাখ্যান বা রিফিউজ, পরিবেশকে সুস্থ আর রোগমুক্ত রাখতে কিছু কিছু জিনিস আমাদের কখনোই ব্যবহার করা উচিত নয়, যেমন প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক প্যাকেট, প্লাস্টিকের তৈরি বোতল, থার্মোকল প্রভৃতি। 2 নম্বর প্রশ্ন, বিজ্ঞানসম্মত নাম দেওয়ার প্রয়োজন কি? আর যে কোনো একটি জীবের বিজ্ঞানসম্মত নাম লেখো। এই উত্তরটা লিখবে যে কোনো একটা নির্দিষ্ট জীবকে যাতে পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা সহজে চিনে নিতে পারেন, তাই প্রত্যেক জীবের একটি করে বৈজ্ঞানিক নাম দেয়া হয়। ওইটা হয়ে গেল প্রয়োজনীয়তা, যেমন হচ্ছে বাংলার বাঘ, ইংরাজিতে টাইগার, হিন্দিতে শের, দক্ষিণ ভারতে হুলি বা পুলি নামে পরিচিত। তো বিভিন্ন জায়গায় বাঘের বিভিন্ন নাম হওয়ার ফলে সব দেশের বিজ্ঞানীদের বাঘকে চিনতে অসুবিধা হবে, কিন্তু বাঘের বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস হওয়ার ফলে পৃথিবীর সমস্ত মানুষ সহজেই বাঘকে চিনতে পারবে। তাহলে একটা জীবের বিজ্ঞানসম্মত নাম বাঘ, প্যান্থেরা টাইগ্রিস। 3-এ দিয়েছে যে কোনো 2টি বৈশিষ্ট্যের ভিত্তিতে অ্যানোফিলিস, এডিস আর কিউলেক্স মশার তুলনা করো। যে কোনো 2টো বৈশিষ্ট্য, একটা হচ্ছে আকার, অ্যানোফিলিস পূর্ণাঙ্গ মশা আকারে ছোট হয়, কিউলেক্স পূর্ণাঙ্গ মশা আকারে বড় হয়, আর এডিস মোটা হয় এবং আকারে ছোট হয়। আর 2 হচ্ছে বসার ভঙ্গি, অ্যানোফিলিস বসার সময় বসার স্থানের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে বসে, কিউলেক্স বসার স্থানের সঙ্গে সমান্তরালভাবে বসে, আর এডিস বসার স্থানের সঙ্গে সমান্তরালভাবে বসে। বা এর থেকে ভালো, ওড়ার সময় অ্যানোফিলিসের ভন ভন শব্দ হয়, কিউলেক্সের শব্দ হয় না, এডিসেরও শব্দ হয় না। বা ডানার দাগটা ভালো করে দিতে পারো, যে অ্যানোফিলিসের ডানার সাদা কালো দাগ থাকে, কিউলেক্সের কোনো দাগ থাকে না, এডিস মশার ডানায় থাকে না, তবে উদরে মানে পেটে সাদা কালো দাগ থাকে। 4-এ দিয়েছে বিরুতার গুল্ম জাতীয় উদ্ভিদের মধ্যে পার্থক্য নিরূপণ করো, আর গোলকৃমি, চ্যাপ্টাকৃমি কোন কোন পর্বের অন্তর্ভুক্ত। বিরুৎ আর গুল্ম এই দুটো শুধু নেবে, এখানে 3টে তুলনা আছে, তো আমাদের 2টো চেয়েছে, আমরা এই 2টো নেব। বিরুতের কাণ্ড নরম রসালো হয়, গুল্মর কাণ্ড অল্প কাষ্ঠল শক্ত হয়। বিরুৎ হচ্ছে কম শাখা প্রশাখাযুক্ত হয়, গুল্ম বেশি শাখা প্রশাখাযুক্ত। বিরুৎ এরা অল্প উচ্চতা বিশিষ্ট, আর গুল্ম হচ্ছে অল্প উচ্চতা বিশিষ্ট, ঝোপের মতো। বিরুৎ হচ্ছে সাধারণত 1 বর্ষজীবী, গুল্ম বহু বর্ষজীবী। বিরুতের উদাহরণ ধান, গম, ভুট্টা। গুল্ম হচ্ছে জবা, টগর। আর বলেছে গোলকৃমি, চ্যাপ্টাকৃমি কোন পর্বের অন্তর্গত। গোলকৃমি হচ্ছে পর্ব হলো হেলমেন্থিস বা নিমাটোহেলমেন্থিস বা নিমাটোডা পর্ব, আর চ্যাপ্টাকৃমি এটা হচ্ছে প্ল্যাটি হেলমেন্থিস পর্বের অন্তর্গত। 5-এ দিয়েছে ট্যাপেটাম লুসিডামের কাজ কি? যে কোনো একটা সমাজবদ্ধ জীবের 2টি আচরণ সম্বন্ধে লেখো। এইটা লিখবে ট্যাপেটাম লুসিডাম, লিখবে বিভিন্ন নিশাচর শিকারী প্রাণী যেমন বাঘ চোখের রেটিনাতে গুয়ানিন ক্রিস্টাল নির্মিত যে প্রতিফলন সৃষ্টিকারী স্তর দেখা যায় তাকে ট্যাপেটাম লুসিডাম বলা হয়। এই স্তর রেটিনাতে আলোর প্রতিফলন ঘটায়, ফলে দৃষ্টিশক্তি প্রখর হয় আর চোখ জলজলে দেখায়। পিঁপড়েরা সমাজবদ্ধ জীব, তো এদের আচরণ হচ্ছে, এক হলো পিঁপড়ে অমেরুদণ্ডী সন্ধিপদী পর্বের প্রাণী, এরা আকারে ছোট হয়, এদের গড় আয়ু 1 থেকে 3 বছর। 2 নম্বরের আছে, 2টো আচরণ সম্বন্ধে লিখেছে। 2 বলেছে পিঁপড়েরা সমাজবদ্ধ জীব, এরা দল গঠন করে বসবাস করে। 3 পিঁপড়ে সমাজের একটি রানী, রানীর অসংখ্য দাসী, সৈন্য আর শ্রমিক নিয়ে এক একটা পরিবার। পুরুষ পিঁপড়েরা সংখ্যার গুরুত্ব খুবই কম, রানী পিঁপড়ের নির্দেশে সমগ্র দলটি পরিচালিত হয়। আর পুরুষেরা কেবল প্রজননে সাহায্য করে, রানীরা আকারে বড় হয় ও ডিম পাড়ে। রানী পিঁপড়ে ডিম পাড়ার আগে একটি সুরক্ষিত জায়গা খোঁজে এবং একটি নতুন কলোনি
সৃষ্টি করে। ডিম ফুটে একটি রানী এবং কিছু পুরুষ পিঁপড়ে আর অসংখ্য দাসী সৈন্য শ্রমিক পিঁপড়ের জন্ম হয়। তো এই ছিল আজকে ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বিজ্ঞানের 8 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি।